শুরু করছি রূপসী বন্দিনী এর অষ্টম পর্ব। প্রথম থেকে সপ্তম পর্ব পর্যন্ত আমাদের চ্যানেলে রয়েছে। যারা এর আগের অংশগুলো শোনেননি তারা শুনে নেবেন, তাহলে পরবর্তীতে গল্প বুঝতে সুবিধে হবে। রাত 11:15টার দিকে কন্দিয়াক থেকে দৌড় শুরু করেছে মসিউ গখনাস। মাইলখানেক উত্তরে সরে আসার পর কিছুটা ধীর করল গতি। কিছুক্ষণের মধ্যেই দম ফিরে পেল। এবার ছন্দবদ্ধ একটা গতি ধরে রাখার চেষ্টা করল। দৌড়ের ফলে শীতে জমে যাওয়ার ভাবটা বেশ অনেকটা দূর হয়ে গেছে। তবে আজ রাতে প্রাণপণ লড়াই সত্যিই ওর প্রায় সমস্ত শক্তি শুষে নিয়েছে। গন্তব্যে পৌঁছতে চাইলে কিছুটা শক্তি সঞ্চয় করে রাখতে হবে। ওর গন্তব্যস্থল হচ্ছে কন্দিয়াক থেকে 12 মাইল উত্তরে ভোয়াহো। ওখানে বুপাও সরাইখানায় ওর ভ্যালে রাবেকের থাকার কথা। আজ বাকি রাতটুকু ওখানে বিশ্রাম নিয়ে কাল খুব ভোরে রাবেককে নিয়ে ও যাবে লা হোসেতে, ম্যাথিউসের পরিকল্পনা বানচাল করে দেবার জন্য। লম্বা পা ফেলে এগিয়ে চলেছে গখনাস। চলার উপর রয়েছে বলে ভেজা কাপড় পরা থাকলেও ঠান্ডা লাগছে না ওর। ভ্যালেরিকে বলা ম্যাথিউসের কথাগুলোর মর্ম বুঝতে অসুবিধে হয়নি ওর। কাল সকালে কি করতে কোথায় রওনা হবে ম্যাথিউস জানেও। এও জানে সময়ের অভাবে ছোকরাকে যথেষ্ট পরিমাণে আহত করা সম্ভব হয়নি ওর পক্ষে। আর একটা ঘা দিয়ে আসতে পারলে হয়তো ওর সেভোয়ার যাত্রা ঠেকিয়ে দেয়া যেত। হাঁটছে আর ভাবছে গখনাস, এই যে অলৌকিকভাবে বেঁচে গিয়ে এখনো ফ্লরিমর হত্যা পরিকল্পনা কি করে ঠেকানো যায় তা ভাবতে পারছে। এর জন্য নিজের ভাগ্যকে ধন্যবাদ দিতে পারত ও, কিন্তু পারছে না কেবল ওর ওই বিশ্রী মেজাজের কারণে। উত্তর টাওয়ারে আজ নিজেকে সামলে রাখতে পারলে মাদমোয়াজেলকে নিয়ে লা হোসেথের পথে থাকতো শুকনো কাপড়ে। চিড়িক দিয়ে মাথায় রক্ত উঠে যাওয়ায় আবারও তীরে এনে তরি ডুবিয়েছে ও। তবে নিজের অপরিণামদর্শী রাগের জন্য এই একটি বিশেষ ক্ষেত্রে নিজেকে তেমন দোষ দিতে পারছে না গখনাস। যখনই মদ্যপ মাখিউসের চেহারাটা মনে পড়ছে, কল্পনার চোখে দেখতে পাচ্ছে সরল মেয়েটিকে তার ইচ্ছের বিরুদ্ধে জড়িয়ে ধরে চুমো খাচ্ছে ছোকরা, তখনই রাগ অনুভব করছে। প্রসঙ্গত যেই মনে পড়ল মেয়েটিকে ও সেই মাখিউস আর তার ডাইনি মায়ের হাতেই রেখে আসতে বাধ্য হয়েছে, না জানি কি ক্ষতি হয়ে যাচ্ছে ওর। অমনি থেমে দাঁড়ালো ও রাস্তার উপর। এখনই আবার ফিরতি পথ ধরতে ইচ্ছে করছে ওর। এক হাত মুঠো করে ঘুষি মারল ও আরেক হাতের তালুতে। সজোরে গোটা 3-4 গালি দিল নিজেকে। পর মুহূর্তে বুঝতে পারল অযথা ভয় পাচ্ছে ও। মেয়েটির কোনো ক্ষতি করলে চিরতরে হারাবে ওরা লাভ ও ফ্রাইয়ের সম্পত্তি। পরিষ্কার হয়ে গেল ওর কাছে ব্যাপারটা। ওই সম্পত্তি দখল করার লোভই ওদেরকে অন্যায় পথ ধরিয়েছে। এমন কিছু ওরা কিছুতেই করবে না যাতে হাতের মুঠো থেকে বেরিয়ে যায় সেটা। কাজেই সেদিক থেকে চিন্তা নেই। আবার চলতে শুরু করলো গখনাস। একটু আগে বোকার মতো ভয় পাচ্ছিল বলে হাসল মনে মনে। আসলে ম্যাথিউসের গায়ে হাত দিয়ে বসাটা আরো বেশি বোকামি হয়েছিল। আরে হঠাৎ ওর মনে হলো, খোদা, জাদু করা হয়েছে নাকি আমাকে? আমি কেন নিজেকে জড়াচ্ছি এসবের সঙ্গে? আমি কেন ভয় পাচ্ছি, রেগে যাচ্ছি? কে কোন মেয়েকে জড়িয়ে ধরে জোর করে চুমো খেলো, তাতে আমার কি? আবার থেমে দাঁড়ালো গখনাস পথের মাঝখানে। ভাবছে। 10-12টা চিন্তা খেলা করছে এই মুহূর্তে ওর মাথায়। প্রতিটা চিন্তা ভ্যালেরিকে নিয়ে। ওর কথা, ওর হাসি, ওর চলা, ওর চাহনি, ওর প্রশংসা, ওর নির্ভরতা, বিশ্বাস, আস্থা, সাহস, বিপদের সাহায্য। হঠাৎ অন্ধকার ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে হা হা করে হেসে উঠল গখনাস উন্মাদের মতো। হঠাৎই বুঝে ফেলেছে ও আসল ব্যাপারটা। তাই নিজের প্রতি এই নিষ্ঠুর ব্যঙ্গ। ওরে শয়তান, নিজেকে বকা দিল। রাবেকের ওপর এত লম্বা লম্বা লেকচার মারার পর এখন তুমি নিজেই প্রেমে পড়েছ, হ্যাঁ? পরিষ্কার বুঝতে পারছে গখনাস, রানীর আদেশে কিংবা সহকর্মীদের টিটকারির ভয়ে ও এই নোংরা ছদ্মবেশ নিয়ে দুর্গরক্ষী হিসেবে বিপদের আশঙ্কা তুচ্ছ করে কন্দিয়াকে যায়নি। গেছে ভ্যালেরির জন্য। কিছু একটা আছে মেয়েটির চোখে, ফুলের মতো নিষ্পাপ সুন্দর মুখে, যা ওর ভিতরটাকে নাড়া দিয়েছে। একই সঙ্গে বুঝতে পারছে মেয়েটির সঙ্গে ফ্লরিমোর কি সম্পর্ক।
যার জীবন রক্ষা করার জন্য লাহসেতের পথে ছুটবে ও কাল ভোরে। কেন করবে কাজটা? ওই ভ্যালেরির জন্যই। কাঁটার মতো কি যেন খচখচ করে বিঁধছে ওর বুকের ভেতর, ছুরির মতো কি যেন ফালাফালা করছে ওর কলিজেটা। প্রেম দুঃখ দেয়, শুনেছে গাখনাস, কিন্তু কতটা দুঃখ লাগে টের পাচ্ছে এখন। আবার হাঁটতে শুরু করলো গাখনাস। ও যে কত বড় গর্ধব টের পাচ্ছে এখন। আরে বেটা, প্রায় 40টা বছর পার করলি তুই কর্কশ দুর্ভেদ্য একজন সত্যিকার যোদ্ধা পুরুষের মতো। কোনো মেয়ে মানুষের দিকে ফিরেও তাকালি না, আর এখন এতদিন পর বাচ্চা একটা সরল মেয়ের নিষ্পাপ চোখের মায়ায় মন্ত্রমুগ্ধ করে দিল তোকে। হ্যাঁ, প্রেমেই পড়ে গেলি। দুর্বল হয়ে পড়েছে বলে নিজের উপর রাগ হলো ওর। নারীর দ্বারা প্রভাবিত হবে না বলে যে নীতি নিয়ম মেনে চলেছে ও আজীবন, তা থেকে বিচ্যুত হয়ে গেছে বলে গাল দিল নিজেকে। যতই নিজেকে বিদ্রুপ করুক আর গালি দিক, ভুয়াহর পথে চলতে চলতে মেয়েটির প্রতি অদ্ভুত একটা মায়া, আশ্চর্য একটা আকর্ষণ অনুভব করল গাখনাস। মাইলের পর মাইল মেয়েটির ছবি ওকে সঙ্গ দিল। যখন বেশিরভাগ পথ অতিক্রম করা হয়ে গেছে, যখন ভোরেপ্পে পেছনে ফেলে এসেছে, তখন অশুভ একটা কণ্ঠ ফিসফিস করল ওর কানে। তুমি তো সাংঘাতিক ক্লান্ত মাখনি। সকালে ঘোড়ায় চেপে লাহসেতে যাওয়া কি তোমার পক্ষে সম্ভব? সাধ্যমতো সবই তো করেছো তুমি। এখন অন্তত 3টে দিন পূর্ণ বিশ্রাম দরকার তোমার। এমনিতেই জ্বরে কাবু হয়ে আছে ফ্লোরিমো। বাকি কাজটুকু দিক না সেরে, মাখিউসো ফরচুনিও। একা তুমি কত দিক সামলাবে বলো? তাছাড়া আসলে তো ভ্যালেরি তোমার। ওর জন্য তুমি যা করছো তার 1000 ভাগের 1 ভাগ কি করেছে ফ্লোরিমো? কিসের দাবি তার ভ্যালেরির ওপর? বছরের পর বছর কাটিয়েছে লোকটা যুদ্ধক্ষেত্রে, একটিবার খোঁজ নেয়নি মেয়েটার। তোমার তো জানা আছে এইসব লোক কিরকম হালকা চরিত্রের হয়। কটা করে প্রেম করে এক এক দেশে গিয়ে। এত সুন্দর এত পবিত্র একটা মুক্তোর মালা কি ওই বানরের গলায় মানাবে? সামান্য জ্বর হলেই যে এত কাছে এসেও 6-7 ঘন্টার রাস্তা বাকি থাকতে 1 হপ্তাহ কাটিয়ে দেয় সরাইখানায়। ওর হাব ভাব দেখে তো মনে হয় দুনিয়ায় ভ্যালেরি বলেই কিছু নেই। ভ্যালেরির সর্বনাশ হয়ে গেল ওর কিচ্ছু এসে যায় না। একের পর এক কুমন্ত্রণা যখন ওকে পাগল করে তুলল, ঠিক তখনই নিজের কান চেপে ধরল মসিও গাখনাস। ও জানে ওসব ওর নিজেরই কথা। ঝাঁকি দিয়ে ওকে সতর্ক করে দিল ওর পর্বত প্রমাণ পৌরুষ, ওর তীক্ষ্ণ আত্মসম্মানবোধ। শিউরে উঠে যেন দুঃস্বপ্নের ঘোর কাটিয়ে জেগে উঠল ও। এসব কি ভাবছে ও? বুদ্ধিশুদ্ধি কি একেবারেই লোপ পেয়েছে ওর? কিসের ভিত্তিতে ও চিন্তা করছে এসব কথা? ফ্লোরিমো বলে কেউ যদি না থাকতো, তাহলেই কি ওর মতো যুদ্ধ বিধ্বস্ত আধা বুড়ো এক কাঁচা পাকা চুলের বদখত লোকের প্রতি কোনো রকম দুর্বলতা সৃষ্টি হতো ওই পবিত্র মেয়েটির মনে? বন্ধুত্ব, হ্যাঁ সেটা সম্ভব, মেয়েটা নিজের মুখেই বলেছে সে কথা। কিন্তু ওর হৃদয় পাওয়ার জন্য চাই সুন্দর সুপুরুষ কোনো তরতাজা তরুণ, তাই না? এই বয়সে এসে যদি প্রেম ওকে ছুঁয়ে দেয়ও, ওর উচিত সে প্রেমের উপযুক্ত মর্যাদা দেয়া। মেয়েটির সুখের জন্য ও যদি কোনো দাবি না রেখে কিছু করতে পারে, সেটাই হবে ওর ভালোবাসার দান। ভ্যালেরির বাগদত্তের প্রাণ বাঁচিয়ে দিয়ে ও ফিরে যাবে প্যারিসে। তারপর মার্কিজ দ্য কন্দিয়াক ও তার সুদর্শন কুপুত্রের হাত থেকে মিষ্টি মেয়েটিকে উদ্ধার করে জয় করে নিক ফ্লোরিমো। মাথা থেকে সব কুচিন্তা দূর করে সকালে কিভাবে কি করবে সেই প্ল্যান তৈরি করতে করতে হাঁটছে গাখনাস। ওর জানার উপায় নেই যে ঠিক এই মুহূর্তে উত্তর টাওয়ারে নিজের সাদা চাদর ঢাকা বিছানার পাশে মেঝেতে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করছে ভ্যালেরি তার অসম সাহসী মহৎ প্রাণ বন্ধু মুসিও দো গাখনাসের বিদেহী আত্মার মঙ্গল কামনা করে। মানুষটা পরীক্ষার কাদায় মরে পড়ে আছে ভাবলেই দর দর করে পানি ঝরছে ওর চোখ থেকে। ওর শুভানুধ্যায়ী নেই, রক্ষাকর্তা নেই, কাজেই এখন ওর ভাগ্যে কি হবে তা নিয়ে আর কোনো চিন্তাও নেই। আসছে ফ্লোরিমো ওকে বিয়ে করতে, কি এসে যায় তাতে?
মসিও দো গাখনাসি যখন মারা গেল, কার সঙ্গে ওর বিয়ে হলো তাতে কি এসে যায়? মানুষটা বেঁচে থাকলে কিছু এসে যেত কিনা জানে না ভ্যালেরি। 3 ঘন্টা একটানা হেঁটে পৌঁছে গেল গাখনাস ভুয়া হয়ে। নীরব রাস্তায় ওর পায়ের আওয়াজ প্রতিধ্বনি তুলছে দুপাশের বাড়িতে ধাক্কা খেয়ে। ছোট শহরে কোথাও কোনো গার্ড নেই, একটা বাতিও দেখা যাচ্ছে না। তবে ক্ষীণ চাঁদের ম্লান আলোয় বোপাও সরাই চিনে নিতে অসুবিধে হলো না ওর। দরজার উপর একটা পাখনা মেলা ময়ূরের ছবি দেখে টোকা দিল গাখনাস। তারপর কেউ খোলে না দেখে লাথি মারল দরজায়। খানিক বাদে সামান্য ফাঁক হলো দরজা। ক্রুদ্ধ একটা মুখ দেখা দিল, হাতে মোমবাতি। গাখনাসের বিটকেল চেহারা পছন্দ হলো না লোকটার। পাহাড় থেকে আসা কোনো দস্যু মনে করে দরজা বন্ধ করতেই যাচ্ছিল, পা বাড়িয়ে আটকালো সেটা। এখানে রাবিক নামে প্যারিসের এক লোক আছে, বলল গাখনাস। ডেকে আনো, এক্ষুনি খবর দাও তাকে। ওর কণ্ঠে আদেশের সুর টের পেল সরাইখানার মালিক। গত 7টা দিন জমিদারি চালে কাটিয়েছে রাবেক ভুয়া হয়ে। তর্জন গর্জন ও নবাবী চাল মেরে অনায়াসে সবার সম্মান শ্রদ্ধা আনুগত্য অর্জন করে নিয়েছে। এই ফকিরের পোশাক পরা লোকটা এত রাতে এমন চড়া গলায় তাকে ডেকে আনতে বলছে, ঘুম থেকে তুললে দি গ্রেট মসিও রাবেকের যে অসুবিধে হবে সেদিকে ভ্রুক্ষেপ নেই। কাজেই এই লোকটার প্রতিও কিছুটা সন্দেহ থাকলেও অল্প বিস্তর সমীহের ভাব অনুভব করল সরাই মালিক। ভেতরে আসতে বলল সে গাখনাসকে। ওকে স্পষ্ট করেই জানালো, যদিও সে জানে না ঘুম থেকে ডেকে তুললে দি গ্রেট মসিও রাবেক তাকে ক্ষমা করবেন কিনা। এই অসময়ে আদৌ মসিও রাবেক কাউকে সাক্ষাৎ দেবেন কিনা তাও তার জানা নেই। তবুও সে চেষ্টা করবে। সবচেয়ে ভালো হয় আগন্তুক ভদ্রলোক যদি সকাল পর্যন্ত ওই চেয়ারটায় বসে। এক ধমকে থামিয়ে দিল গাখনাস লোকটাকে। নিজের নামটা জানিয়ে আদেশ দিল, তোমার মসিও রাবেককে গিয়ে বলো নামটা। নামটা শুনেই যেভাবে তড়াক করে লাফিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন প্যারিসাগত দি গ্রেট মসিও রাবেক, একেবারে হাঁ হয়ে গেল সরাই মালিক। তারপর ছুটে নিচে নেমে গিয়ে তাকে ওই কাকতাড়ুয়ার সঙ্গে যে আচরণ করতে দেখল সে, তাতে তো তার ভিমরি খাওয়ার দশা। আপনি ভালো আছেন তো মসিও? মনিবকে পেয়ে আহ্লাদে আটখানা হয়ে ভক্তির সঙ্গে জিজ্ঞেস করল রাবেক। সুস্থ আছেন? না। মুচকি হাসি ফুটল গাখনাসের ঠোঁটে। দেখতেই পাচ্ছ, 50 ফুট উঁচু থেকে লাফিয়ে পানিতে পড়েছি। তারপর একটা পরীক্ষা সাঁতরে পার হয়ে এই ভেজা কাপড়ে হেঁটে এসেছি 12 মাইল। জলদি আমার সবার ব্যবস্থা করো, শুকনো কাপড় দাও, তার আগে 1 গ্লাস মশলাদার ওয়াইন আনো, জলদি। রাবেক ও সরাই মালিক দুজনে মিলে ব্যস্ত সমস্ত হয়ে ঝটপট সব ব্যবস্থা করে ফেলল। পরিষ্কার নরম বিছানায় শুয়ে গাখনাসের মনে হলো সারা শরীরে এমনই ক্লান্তি, একবার ঘুমিয়ে পড়লে শেষ বিচারের দিন পর্যন্ত আর জাগতে ইচ্ছে করবে না। তাই সকালে উঠে কি কি করতে হবে নির্দেশ দিয়ে রাখলো রাবেককে। ভোর হলেই জাগিয়ে দেবে আমাকে রাবেক, বলল। আমাকে ধুয়ে মুছে দাড়ি কামিয়ে আগের মতো করে দিতে হবে তোমার, খুব সকালেই। আমার পোশাক তৈরি রাখবে। আর শোনো, ঘোড়া লাগবে, রেডি, বলবে না খবরদার। আলোটা সরাও, ভোর হলেই বুঝলে জরুরি কাজ আছে। কিছুতেই আমাকে ঘুমিয়ে থাকতে দিও না রাবেক। আর কথা জড়িয়ে গেল গাখনাসের, ঢলে পড়ল গভীর ঘুমে। পরদিন দুপুরের একটু আগে দুজন অশ্বারোহী উঠে এলো লাহোশেথের ধারে দাঁড়ানো পাহাড়ের মাথায়। খুব দ্রুত ঘোড়া ছুটিয়ে এসেছে ওরা। উপরে থেমে দাঁড়িয়ে 2 মিনিট বিশ্রাম দিল ঘোড়া দুটোকে। নিচের উপত্যকায় ছড়িয়ে রয়েছে ছোট্ট শহরের বাড়িঘরগুলো। দুজনের একজন মসিয়ে দো গাখনাস, অপরজন তার বিশ্বস্ত ভ্যালে রাবেক। ছদ্মবেশ ছেড়ে গাখনাস এখন আবার আগের সেই নিজস্ব চেহারায়। গায়ের মাথার সমস্ত রং সাবান দিয়ে ডোলে তুলে দিয়েছে রাবেক। দাড়ি কামিয়ে দিয়েছে, গোঁফ জোড়াও আবার বনবিড়ালের গোঁফের আকৃতি ফিরে পেয়েছে। সোনার বোতাম লাগানো দামি পোশাক পরে আবার নিজেকে মখতি বলে মনে হচ্ছে গাখনাসের। ভালো লাগছে ওর। হালকা করে স্পার ছোঁয়ালো ও ঘোড়ার গায়ে। আঁকা বাঁকা পথ ধরে নামতে শুরু করলো ওরা শহরের দিকে।
আধ ঘন্টা পর সংলিয়ে নোয়া সরাইখানার পোর্চে এসে থামলো ওদের ঘোড়া। অসলার এগিয়ে এলো ঘোড়া নিতে। তাকে জিজ্ঞেস করে জেনে নিল গাখনাস এখানেই আছেন মাহি দোকন্দিয়াক। জিজ্ঞেস না করলেও চলতো, কারণ সরাই প্রাঙ্গণে জনাকুড়ির রোদে পোড়া শক্তপোক্ত লোককে দেখেই চেনা যাচ্ছে সোলজার বলে। বোঝা যাচ্ছে এরা মাখির ব্যক্তিগত অনুসারী, তার সঙ্গে যারা 3 বছর আগে কন্দিয়াক থেকে যুদ্ধে গিয়েছিল, তাদেরই অবশিষ্ট অংশ। অসলারকে ঘোড়া দুটোর যত্ন নেয়ার নির্দেশ দিয়ে রাবেককে কমন রুমে গিয়ে খেয়ে নিতে বলল গাখনাস। তারপর সরাই মালিকের পিছু নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় চলল সে নসিয়ে দোকন্দিয়াকের অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। সরাই মালিক হ্যান্ডেল ঘুরিয়ে দরজা খুলে হাত তুলে ইশারা করল মুসিয়দ দো গাখনাসকে ভিতরে যাবার জন্য। ভিতরে ঢোকার আগেই গাখনাসের কানে এলো ধস্তাধস্তির আওয়াজ, সেই সঙ্গে পুরুষ কণ্ঠের হাসি আর মেয়েলি কণ্ঠের অনুনয়। ছাড়ুন মেসিয়া, ছাড়ুন আমাকে, কে যেন আসছে। কেউ এলে আমার কি, আমি কারো পরোয়া করি? হাসছে লোকটা এখনো। ভেতরে ঢুকে পড়ল গাখনাস। প্রশস্ত একটা কামরা, চমৎকার আসবাব দিয়ে সাজানো। কন্দিয়াকের মাখিকে সবচেয়ে ভালো ঘরটা দিয়ে সম্মান দেখিয়েছেন সরাই মালিক। দেখল টেবিলে সাজানো খাবার থেকে ধোঁয়া উঠছে, সেই সঙ্গে ছড়াচ্ছে সুগন্ধ। কিন্তু খাবারের দিকে মন নেই গেস্টের। কোমর জড়িয়ে ধরে রেখেছে চাকরানিটার, হাসছে। এক নজরেই চিনতে পারল গাখনাস ফ্লোরিমো দোকন্দিয়াককে। দীর্ঘ ছায়া দেখে একটু চমকে গিয়ে ছেড়ে দিল সেই মেয়েটির কোমর, তবে হাসি মুখেই ফিরল গাখনাসের দিকে। কেউ এলে আমার কি, আমি কারো পরোয়া করি? হাসছে লোকটা এখনো। কোন নরকের পিশাচ রে? নিজেকেই যেন প্রশ্ন করল ফ্লোরিমো। তার বাদামি চোখ জোড়া দ্রুত এক নজর দেখে নিল গাখনাসের আপদমস্তক। গাখনাসও শান্ত দৃষ্টিতে দেখল মাঝারি উচ্চতার সুদর্শন যুবককে। পেছন দিকে চাপড় মারার জন্য মাখির তোলা হাতটা এড়িয়ে দ্রুত পায়ে চলে গেল মেয়েটি ঘর ছেড়ে। গাখনাস ভাবল, তাহলে লাহোশেথে এই জ্বরেই ভুগছে মুসিয়লা মাখি, অথচ ওদিকে মাদমোয়াজেল বন্দী হয়ে রয়েছে কন্দিয়াকে। গতরাতে মনে মনে ঠিক এই চরিত্রই এঁকেছিল ভুয়াহর পথে হাঁটতে হাঁটতে। নারী সঙ্গ ও আমোদ ফুর্তিতে আসক্ত হালকা এক লোক, যার কাছে সম্ভোগটাই জীবন। বাঁকা হয়ে গেল গাখনাসের ঠোঁট জোড়া। আমার নাম মাহতি মাখির গোবেয়া দো গাখনাস। প্যারিস থেকে হার ম্যাজেস্টির রানী মার প্রতিনিধি হিসেবে এসেছি এই অঞ্চলে। আমাকে পাঠানো হয়েছে আপনার সৎ মার হাতে বন্দি মাদমোয়াজেল দোলা ভোভরাইকে উদ্ধার করার জন্য। ভ্রজোড়া কপালে তুলল সুদর্শন যুবক। অসৌজন্য প্রকাশ পায় এমন একটা হাসি ফুটল ওর মুখে। তাই যদি হয় মুসিও, আপনি এখানে কি জন্য? আমি এখানে এই জন্য যে আপনি এখানে মুসিও। কড়া গলায় উত্তর দিল গাখনাস। আপনার নিজেরও সাহায্য দরকার। নাকের পাটা কাঁপছে ওর। খেয়াল করলো রাগ উঠতে শুরু করেছে মাথায়। হাতের মুঠো থেকে আবার বেরিয়ে যাচ্ছে আত্মনিয়ন্ত্রণ। ওর কঠোর ভাষা ও দুর্বিনীত স্বর লক্ষ্য করল মাখি। সামনে দাঁড়ালো লোকটাকে আরো মনোযোগ দিয়ে দেখল সে। পছন্দও হলো, আবার অপছন্দও হলো। হাজার হোক সে একজন মাখি মানুষ, তবে পরিষ্কার বুঝতে পারল এই মেজাজি লোকটার সঙ্গে হুঁশ করে কথা না বললে বিপদ হতে পারে। কাজেই ভদ্রতার সঙ্গে বসার জন্য চেয়ার দেখালো সে গাখনাসকে। আমার সঙ্গে খাবেন আপনি মুসিও? নরম গলায় বলল সে। ধরে নিচ্ছে আমার খোঁজে যখন এখানে এসেছেন আমাকে কিছু বলার আছে আপনার। খেতে খেতে কথা বলা যাক, কি বলেন? একা খেতে ভালো লাগে না আমার। ভদ্রলোক যখন গলা নামিয়েছে, ভালো ব্যবহার করেছে, তাছাড়া সকাল থেকে ঘোড়দৌড় করে খিদেতেও জ্বলছে পেটটা। বিশেষ করে টেবিলে সাজানো সুস্বাদু খাবারের সুগন্ধ যখন পাগল করে তুলতে চাইছে ওকে। হাসি মুখে মাথা ঝাঁকালো গাখনাস। মনকে বোঝালো এই ভদ্রলোককে সাহায্য করতে এসেছ, এর সঙ্গে ঝগড়া করতে নয়। রাজি হলো গাখনাস, ধন্যবাদ দিল মাখিকে। তারপর টুপি ও চাবুক রেখে বসে পড়ল সামনের চেয়ারে। আবার একবার ভালো করে দেখল গাখনাস ফ্লোরিমোর মুখটা। পছন্দ করার মতো অনেক কিছুই পেল ও এবার। চেহারায় সরলতা আছে, হাসি খুশি, ফুর্তিবাজ, সম্ভোগপ্রিয়, তবে মানুষটা সৎ।
পিতার মৃত্যুর কারণে পরনে শোকের কালো পোশাক, কিন্তু অত্যন্ত দামি রত্নখচিত। খেতে খেতে সবকিছু খুলে বলল মসিও দোগাখনাস। প্যারিস থেকে এসে ত্রাসোকে কেমন দেখলো, গ্রামের একটা মেয়েকে ধরে এনে ভ্যালেরি বলে চালানোর চেষ্টা, কন্দিয়াক থেকে উদ্ধার করে নিয়ে আসার পরও কিভাবে গ্রেনেবলে মাদমোয়াজেলকে হারালো, সব। কেন ও ছদ্মবেশ নিয়ে ফিরে গেল কন্দিয়াকে সেটা বোঝাতে অবশ্য বেগ পেতে হলো ওকে। তবে চট করে সে প্রসঙ্গ ডিঙিয়ে চলে এলো গত রাতের ঘটনায়। সবশেষে সংক্ষেপে জানালো কেন ও এখানে। ঘনিয়ে আসছে বিপদ, কিছুক্ষণের মধ্যেই আসছে এখানে মাখিউস ও ক্যাপ্টেন ফরচুনিও। ওদের উদ্দেশ্য ভালো না। প্রথম থেকে শেষ পর্যন্ত চুপচাপ মন দিয়ে শুনল মাখি গাখনাসের প্রতিটি কথা। চেহারা গম্ভীর। ওর কথা শেষ হতে হাসি ফুটল ওর ঠোঁটে। মিলানে যে চিঠিটা পেয়েছি রানীর, তা থেকে এই ধরনের কিছু আঁচ করে নিয়েছি আমি, বলল ফ্লোরিম এতই হালকা সুরে যে তাজ্জব হয়ে গেল গাখনাস। মাদমোয়াজেলের বন্দি দশা ও বিপদের কথা শুনেও চেহারায় সামান্যতম পরিবর্তন বা উত্তেজনা ফোটেনি ফ্লোরিমর। আমাকে বাবার মৃত্যু সম্পর্কে কিছু না জানানোই টের পেয়ে গেছি আমি আমার সুন্দরী সৎ মায়ের মনে কি চলছে। তবে স্বীকার করতে দ্বিধা নেই, আপনার গল্প আমার সমস্ত কল্পনাকে হার মানিয়েছে। এই ব্যাপারে আপনি অত্যন্ত কি বলবো মারাত্মক সাহসের পরিচয় দিয়েছেন। রানী আপনাকে যতটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন তার চেয়ে অনেক অনেক বেশি করেছেন আপনি মাদমোয়াজেল দৌলাভরাইকে উদ্ধারের জন্য। এই বলে অর্থপূর্ণ হাসি হাসল ফ্লোরিম। ওর চোখে হাজারো ইঙ্গিত। চেয়ারের পিঠে হেলান দিয়ে বিস্ফারিত চোখে চেয়ে রইল গাখনাস ওর মুখের দিকে। এমন তারল্য মসিও, এমন একটা বিষয়ে আমি তাজ্জব হয়ে যাচ্ছি, বলল ও শেষ পর্যন্ত। কিছু মনে করবেন না মসিও, বলে কিছুক্ষণ হেসে নিল ফ্লোরিম। এত কষ্ট করার পর আপনি খুবই স্পর্শকাতর হয়ে রয়েছেন, সেজন্য শুধু এর করুণ দিকটাই দেখতে পাচ্ছেন, মজার দিকটা দেখতে পাচ্ছেন না। মাফ করবেন, আমি কেবল ওই দিকটাই দেখতে পাচ্ছি। মজার দিক দেখতে পাচ্ছেন? কয়েক সেকেন্ড হাঁ করে চেয়ে রইল গাখনাস মাখির হাসি হাসি মুখটার দিকে। পর মুহূর্তে ধাঁ করে রক্ত উঠে গেল ওর মাথায়। দড়াম করে ঘুষি মারল ও টেবিলের উপর। মোটা একটা বোতল কাত হয়ে আছাড় খেল টেবিলে। হুঙ্কার ছাড়ল ও। কি বললেন? বাচ্চা একটা মেয়ের দুরবস্থা দেখে মজা লাগছে আপনার? যে মেয়েটা আপনাকে দেয়া একটা কথা রক্ষা করতে গিয়ে এত কষ্ট সহ্য করেছে, সে কষ্টের মজার দিকটাই আপনি দেখতে পাচ্ছেন কেবল? মুহূর্তে গম্ভীর হয়ে গেল ফ্লোরিম। সহজ ভঙ্গিতে বোতলটা সোজা করে রাখল টেবিলের উপর। শান্ত হন মসিও, বলল সে। একটা হাত তুলল উপরে। বুঝতে পারছি আপনি ক্ষুব্ধ হয়েছেন আমার কথায়, কিন্তু একটি ব্যাপার আমি একেবারেই বুঝতে পারছি না। আপনি বলছেন আমাকে কোনো কথা দেওয়ার কারণে ভ্যালেরি অনেক কষ্ট করছে। ঠিক কি বোঝাতে চেয়েছেন আপনি এই কথায়? ওরা ওকে বন্দি করে রেখেছে মসিও, কারণ ওরা চায় ও মখিউসকে বিয়ে করুক, উত্তর দিল গাখনাস রাগ সামনে রেখে। ভেরি গুড, ওইটুকু আমি বুঝেছি। এটা বুঝতে পারলে মসিও বাকিটুকু তো আরো সহজে বোঝার কথা, যেহেতু ও আপনার বাগদত্তা। বলতে বলতে থেমে গেল গাখনাস। বুঝতে পেরেছে যা বলতে চেয়েছে আসলে তা পুরোপুরি ঠিক নয়, কারণ ও কথা শেষ করার আগেই ওর বক্তব্য বুঝে নিয়ে চেয়ারের পিঠে হেলান দিয়ে মুখ হাঁ করেছে ফ্লোরিম ঘর ফাটিয়ে হাসবে বলে। পর মুহূর্তে হো হো হাসিতে ফেটে পড়ল লোকটা। এই হাসির মানে বুঝতে না পেরে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকলো গাখনাস। এ কথায় এত হাসির কি আছে বুঝতে পারছে না। এটা কি বোকার হাসি, নাকি সত্যিই হাসির কিছু আছে এর মধ্যে যা ও বুঝতে পারছে না? হাসির ফাঁকে ফাঁকে কোনো মতে বলল ফ্লোরিম। আপনি আপনি খুন করে ফেলেছেন আমাকে, থামতে তো পারছি না। দয়া করে চেহারা অমন ভয়ঙ্কর করবেন না। 3-3টে বছর আমি দেশের বাইরে, দেখা নেই সাক্ষাৎ নেই, অথচ এক মেয়ে তার হয়ে দেহা
অন্যের একটা কথাকে শপথ ধরে নিয়ে বসে আছে আমার জন্যে। আরে বেচারি ভ্যালেরি, সত্যি কি ও এখনো আমার জন্য অপেক্ষা করে রয়েছে? ও কি এখনো মনে করে আমি ওর বাগদত্তা স্বামী? সেজন্য আমার ছোট ভাইকে না বলে দিয়েছে? হায় 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 হায়, মরে যাব, ঠিক মারা পড়বো আমি। শটান উঠে দাঁড়ালো গাখনাস। কান দিয়ে ওর গরম ভাব ছুটছে। জ্বলন্ত চোখে তাকিয়ে আছে ফ্লরিমোর দিকে। ওর ভাবভঙ্গি দেখে হাসি থামিয়ে একটু স্থির হওয়ার চেষ্টা করলো সে। মসিও, বলল গাখনাস, গলাটা কাঁপছে রাগে। আপনার কথায় কি এই বুঝতে হবে ওই বাগদান বাতিল বলে গণ্য করছেন আপনি? এখন মদমজেল দৌলা ভোবরাইকে বিয়ে করার কোনো ইচ্ছা নেই আপনার? এতক্ষণে ধীরে ধীরে হাসি মুছে গেল। লালচে আভা ফুটতে শুরু করলো মাখির চেহারায়। উঠে দাঁড়িয়ে বুক ফুলিয়ে দাঁড়ালো গাখনাসের সামনে। বোঝা গেল রেগে আছে সেও, চোখে উদ্ধত দৃষ্টি। আমি আপনাকে বসতে বলেছিলাম এই ভেবে যে আপনি আমাকে সাহায্য করতে এসেছেন, বলল ফ্লরিমো। কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনি এখানে এসেছেন আমাকে অপমান করতে। আমার একান্ত ব্যক্তিগত বিষয়ে আমি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নই। আপনি আমার অতিথি মসিও। আমি আশা করছি এসব ব্যাপারে প্রশ্ন করে আমাকে বিরক্ত করে তোলার আগেই দয়া করে আপনি বিদায় নেবেন। ঠিকই বলেছে ফ্লরিমো, দোষটা গাখনাসেরই। মদমোয়াজেল দৌলা ভোবরাইয়ের ব্যাপার নিয়ে ওকালতি বা দেন দরবার করবার অধিকার ওর নেই। এটা অনধিকার চর্চা। ওদের বাগদান বা বিয়ে ওদের দুজনের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে বিচার বুদ্ধি হারিয়েছে গাখনাস। কেউ তার উপর চোখ গরম করবে সেটা সহ্য করার বান্দা সে নয়। মসিও, বলল, আপনার কথা আমি বুঝতে পারছি। ভদ্র ভাষায় আপনি আমাকে অভদ্র বলছেন। আমি ভদ্রলোকের সন্তান শুধু নই, নিজেকেও ভদ্রলোক বলে মনে করি। আপনার ওই কথায় আমি অসন্তুষ্ট ও অপমানিত বোধ করছি। তাই বুঝি? কান ঝাঁকালো মাখি। যদি অপমানিত বোধ করে থাকেন তাহলে। তার হাসি ও অঙ্গভঙ্গি বাকিটুকু বলে দিল পরিষ্কার। হ্যাঁ তাই মসিও, জবাব দিল গাখনাস। কিন্তু অসুস্থ লোকের সঙ্গে আমি লড়াই করি না। ভ্রু কুঁচকে গেল ফ্লরিমোর, চোখে বিমূঢ় দৃষ্টি। অসুস্থ লোক? পুনরাবৃত্তি করল সে। একটু আগে আপনি ইঙ্গিত করে বলেছেন আমি হালকা চরিত্রের, দায়িত্ব জ্ঞানহীন লোক। এখন বলছেন অসুস্থ। আপনি দেখছি পাড় মাতালের মতো আচরণ করছেন। যার ধারণা সে ছাড়া দুনিয়ার আর সবাই মাতাল হয়ে গেছে। সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে রয়েছে গাখনাস। বলল, আমি ঠিক বুঝতে পারছি না, জ্বরের ঘোরেই এসব আবল তাবল বকছেন? গাখনাসকে থামিয়ে দিল ফ্লরিমো। এতক্ষণে আঁচ করতে পেরেছে কিছুটা। ভুল বকছেন আপনি, আমার জ্বর হয়নি। কিন্তু তাহলে গন্দিয়াকে পাঠানো চিঠিতে কি লিখেছেন? কি লিখেছি আমি কসম খেয়ে বলতে পারি, জ্বরের কথা আমি লিখিনি। আমি কসম খেয়ে বলছি আপনি লিখেছেন। তাহলে আপনি বলতে চান মিছে কথা বলছি আমি? হঠাৎ দুহাত তুলল গাখনাস। বিস্ময়ে সে ওর ক্রোধের জায়গা দখল করে নিয়েছে। বুঝতে পারছে মস্ত ভুল বোঝাবুঝি হয়েছে কোথাও। না না, বলল গাখনাস। আমি বুঝতে চাইছি ব্যাপারটা। হাসল ফ্লরিমো। খুব সম্ভব চিঠিতে আমি লিখেছি সামান্য জ্বরের কারণে আটকা পড়েছি এখানে। আমি বলিনি যে রোগীটা আমি নিজেই। হাঁ হয়ে গেছে গাখনাস। তাহলে তাহলে কে? এতক্ষণে পরিষ্কার হতে শুরু করেছে মসিও। জ্বরে ভুগছে তো আমার স্ত্রী। আপনার? চমকে উঠল গাখনাস। পরের শব্দটা উচ্চারণ করতে পারল না। আমার স্ত্রী মসিও, বলল মাখি আবার। যাত্রার কষ্ট সহ্য করতে না পেরে জ্বরে পড়ে গেছে। নীরবতা নামলো ঘরে। গাখনাসের চিবুক নিচু হতে হতে বুক ছুঁই ছুঁই। ও ভাবছে বেচারি মিষ্টি সরল মেয়েটার কথা। এক বুক বিশ্বাস ও আস্থা নিয়ে যে অপেক্ষা করছে কন্দিয়াকে। ফিরে আসছে তার বাগদত্তা স্বামী। জানে না ইটালি থেকে একটা বউ নিয়ে ফিরছে সে। চুপচাপ দাঁড়িয়ে কৌতূহলী চোখে গাখনাসের ভাবান্তর লক্ষ্য করল ফ্লরিমো।
এমনি সময় দরজা খুলে ঘরে ঢুকলো সরাই মালিক। চুপচাপ দাঁড়িয়ে কৌতূহলী চোখে গাখনাসের ভাবান্তর লক্ষ্য করছিল ফ্লোরিমো। এমনি সময় দরজা খুলে ঘরে ঢুকলো সরাই মালিক। বলল সে। দুই ভদ্রলোক নিচে অপেক্ষা করছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। তাদের একজন হচ্ছেন মসিও মাখিওস দখন দিয়াক। মাখিউস? ভ্রু কুঁচকে গেল মাখির। মাখিউস? চমকে উঠল গাখনাস। এত তাড়াতাড়ি পৌঁছে গেছে খুনিরা। সব চিন্তা দূর করে দিল ও মাথা থেকে। এই মুহূর্তে সামাল দিতে হবে ভিন্ন সমস্যা। ওর ব্যক্তিগত শোধ তোলার ব্যাপারটাও আছে, সময় উপস্থিত। সাই করে ঘুরল। কি বলছে বুঝে ওঠার আগেই মুখ দিয়ে বেরিয়ে গেল, নিয়ে আসুন ওদের, মসিও লর্ড। বিস্ময় দৃষ্টিতে চাইল ফ্লোরিমো গাখনাসের মুখের দিকে। নিশ্চয়ই নিশ্চয়ই, বলল সে টিটকিরি সুরে। মসিও যখন চাইছেন। গাখনাস ঘাড় ফিরিয়ে তাকালো ওর দিকে, তারপর আবার ফিরল দরজার দিকে। ঠান্ডা গলায় বলল, আপনাকে যা বলা হয়েছে তাই করুন মসিও। বেশ, ডাকছি মসিও। বলে দরজা ভেরিয়ে দিয়ে চলে গেল সরাই মালিক। আমার ব্যাপারে আপনার নাক গলানোটা কি সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে না মসিও? তিক্ত কণ্ঠে বলল মাখি। কেন নাক গলাচ্ছি সেটা শুনলেই বুঝতে পারবেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কিনা। উত্তর দিল গাখনাস একই সমান তিক্ত কণ্ঠে। হাতে আমাদের একদম সময় নেই মসিও, আগে শুনুন কি করতে এসেছে ওরা এখানে। এখানেই শেষ হচ্ছে রূপসী বন্দিনী এর ৮ম পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।